আসসালামু আলাইকুম প্রিয় 26 ব্যাচ সবাইকে ওয়েলকাম করছি আমাদের হায়ার ম্যাথ সিকিউ সিরিজের লেকচার নাম্বার 8-এ। আমরা 8 নম্বর যে সিকিউটি দেখব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের সর্বশেষ অধ্যায় এবং সেটা হচ্ছে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা থেকে। তোমরা অনেকেই এই 9-10 এই হায়ার ম্যাথে কিন্তু সম্ভাবনা অধ্যায়টা অনেকটা ভালো করে শিখে এসেছো। সো তোমাদের ওইটার সিলেবাসের এইটার সিলেবাসে অলমোস্ট 50% প্লাস মিল আছে। এজন্য অনেকেই কিন্তু এই অধ্যায়টাকে টার্গেট করবা তোমরা যেন সিকিউতে উত্তর করতে পারো। এই জন্য এটা তোমাদের জন্য একটা ভালো সুযোগ হতে পারে এই অধ্যায়টাকে টার্গেট করা, কারণ তোমাদের প্রস্তুতি অনেকটাই হয়ে গেছে। চলো আমরা দেখি যে এই অধ্যায় থেকে একটা সিকিউ যদি হয় তাহলে একটা আদর্শ সিকিউ মানে ইম্পর্টেন্ট সিকিউ কীরকম হতে পারে। লেটস গো। সো আমরা এজন্য নিয়েছি ঢাকা বোর্ড 2019 সালে আসা একটা প্রশ্ন, যে প্রশ্নটার খ এবং গতে যে প্রশ্নগুলো রয়েছে ওইগুলোই ম্যাক্সিমাম বোর্ডে খ এবং গতে দিয়ে থাকে, সেজন্যই আমাদের এই প্রশ্নটা চয়েস করা। সো লেটস গো। সো প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সলভ করে যাই। ক নাম্বারকে আমাকে কি বলেছে? ক নাম্বারে দেখো, যদি পি অফ এ পি অফ বি দেওয়া থাকে, এ এবং বি স্বাধীন ঘটনা হয়, তাহলে পি অফ এ ইউনিয়ন বি এর মান কত সেটা বের করতে বলেছে। এখন দেখো আমাদের পি অফ এ ইউনিয়ন বি এইটার একটা সূত্র ছিল, আমরা ছোটোকাল থেকে দেখে আসছি, সেটা হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কমন অংশটা কি করতে হবে? বাদ দিতে হবে। এখন এই তিনটা জিনিস কি দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে সরাসরি বের হয়ে যাবে। পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, বাট পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া নাই। ওকে ফাইন, আমাদের এখানে দেওয়া আছে পি অফ এ এর ভ্যালু। পি অফ এ এর ভ্যালু কত? 1/4। 1/4। পি অফ বি এর ভ্যালুও দেওয়া আছে, সেটা কত? পি অফ বি হচ্ছে 1/3। এই যে 1/3। এখন দেখো এখানে বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে সুন্দরভাবে যে এই দুইটা ঘটনা হচ্ছে পরস্পর স্বাধীন ঘটনা। যদি স্বাধীন ঘটনা হয় তাহলে সেই ক্ষেত্রে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হয় এই ঘটনা দুইটার সম্ভাবনার গুণফল, অর্থাৎ পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে এইখান থেকে আমরা কত পাচ্ছি? 1/4 ইন্টু 1/3, দ্যাট মিনস 1/12। এই 1/12, তার মানে এখন আমার কাছে কিন্তু সব কয়টা মানই আছে। সো এবার বসায় দিব। তাহলে দেখো পি অফ এ এর মান হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1/3 মাইনাস হচ্ছে 1/12। এবার যদি আমরা 12 যদি লসাগু হয় তাহলে এখান থেকে কত থাকে দেখো তো, এখানে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে 3, এখানে হচ্ছে কত 4, আর এখানে -1। তাহলে আমার উপরে থাকতেছে 3 এবং 4, 7 থেকে 1 বাদ যাবে, 6 ভাগ হচ্ছে 12, তার মানে হচ্ছে 1/2। এবং এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য উত্তর। শেষ। প্রশ্ন যদি সবচেয়ে সহজ হয়, কম মার্কে এরকম একটা প্রশ্ন তোমাদেরকে দিতে পারে। এই জন্য এই অধ্যায় স্বাধীন ঘটনা, বর্জনশীল, অবর্জনশীল ইত্যাদি ঘটনাগুলো তোমরা আরেকবার একটু জেনে দেন হচ্ছে এই চ্যাপ্টারটা শুরু করবা। খ নাম্বার প্রশ্নটা আমরা যদি দেখি, দৃশ্যকল্প 1-এ নমুনা ক্ষেত্র তৈরি করে 2 বা ততোধিক হেড পাবার সম্ভাবনা কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। এই যে দৃশ্যকল্প 1, একটি সুষম মুদ্রা পরপর 3 বার টস করা হয়েছে। সো আমাদের এখানে আগে প্রথমে কাজ হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি করা। আমাকে কিন্তু প্রবাবিলিটি ট্রি আঁকতে দেয় নাই। সো তুমি তোমার মতো করে স্বাধীনভাবে কিন্তু নমুনা ক্ষেত্র তুমি তৈরি করতে পারো, যেভাবে ইচ্ছা নমুনা ক্ষেত্রগুলো বের হলেই হচ্ছে। তাহলে 3 বার যদি টস করে তাহলে আমরা কিভাবে বের করতে পারি? প্রথমে আমরা, এটা হচ্ছে আমাদের কোন প্রশ্ন? এটা হচ্ছে খ নাম্বার। সো 3 বার আমরা যদি নিক্ষেপ করি, প্রতিবার কি ওঠার চান্স? হেড এবং টেল। তাহলে প্রথমে আমরা দেখি 2 বার নিক্ষেপ করলে কি হয়। 2 বার নিক্ষেপে আমাদের নমুনা ক্ষেত্রগুলো কি কি? নমুনা ক্ষেত্র। ওকে, তাহলে আমাদের হেড এবং হচ্ছে টেল, এবং আরেকটাতেও আছে হেড অথবা টেল, এই দুইটা হতে পারে। এবার আমরা নমুনা ক্ষেত্রগুলো বের করি, চলো। তাহলে দেখো আমরা এই হেডের সাথে যখন এই হেড হবে তাহলে হেড এবং হেড, এই হচ্ছে আমাদের একটা নমুনা ক্ষেত্র বা নমুনা। হেডের সাথে আবার টেল আসতে পারে, এটা একটা। টেলের সাথে একটা হেড আসতে পারে, এটা একটা। টেলের সাথে একটা টেল আসতে পারে। সো এইটা হচ্ছে আমাদের যখন আমরা 2টা মুদ্রা নিক্ষেপ করব বা একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করব। যাই হোক, আমাদের 3 বার টস করা হয়েছে, তাহলে 2 বার টসের নমুনা ক্ষেত্রগুলো হচ্ছে এটা। এবার যখন 3 বার আমরা যখন করব, তার মানে 3টি টস, আমরা টসের জায়গায় নিক্ষেপ লিখছি, সমস্যা নাই। এবার হচ্ছে 3 বার নিক্ষেপে আমাদের নমুনা ক্ষেত্র। 3 বার নিক্ষেপে নমুনা ক্ষেত্রগুলো কীরকম হবে দেখো। এবার হচ্ছে আমরা গুণ করব কার? 1 বার নিক্ষেপের হেড এবং টেলের সাথে 2 বার নিক্ষেপের কী কী নমুনা আছে?
হেড হেড আছে, তারপর আছে হেড টেল আছে, তারপর আছে টেল হেড আছে, এবং হচ্ছে টেল টেল আছে। সো এই নমুনা ক্ষেত্রগুলোর গুণফল হচ্ছে আমার টোটাল 3বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। তুমি চাইলে প্রবাবিলিটি ট্রি আঁকতে পারো, কোনো সমস্যা নাই, বাট এইভাবে যদি লেখো তারপরে সমস্যা নাই। তাহলে এবার দেখো, তাহলে এবার কি কি আসে আমরা এখান থেকে যদি দেখি। এই প্রথমে হেডের সাথে 4টার গুণ হবে, তাহলে হেডের সাথে এটার গুণ হলে হেড হেড হেড, তারপরে হচ্ছে হেডের সাথে এটার গুণ হলে হেড হেড টেল, তারপরে হেডের সাথে এইটার গুণ হলে হেড টেল হেড, তারপরে হচ্ছে হেড টেল টেল। এবার হচ্ছে টেলের সাথে গুণ হবে, টেলের সাথে গুণ হলে টেল হেড হেড, তারপর হচ্ছে টেল হেড টেল, তারপরে হচ্ছে টেল টেল হেড, এবং ফাইনালি টেল টেল টেল। সো এই হচ্ছে আমার টোটাল 8টা নমুনা ক্ষেত্র। মনে রাখবা, একটা মুদ্রা যদি 3বার নিক্ষেপ করা হয় তাহলে মোট নমুনা ক্ষেত্র এইখান থেকে বের হবে হচ্ছে 2 পাওয়ার n, তার মানে হচ্ছে 2 পাওয়ার কিউব, তার মানে হচ্ছে কয়টি? 8টি। অথবা যদি 3টা মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করা হয় তাহলে সেটার জন্য একই রেজাল্ট। তাহলে আমরা এখান থেকে মোট নমুনা ক্ষেত্র কয়টি পাচ্ছি? 8টি। এখন আসো এইখানে আমাদের কি প্রশ্নটা বলছে। প্রশ্নটা আমাকে বলছে যে দৃশ্যকল্পে একটা নমুনা ক্ষেত্র তৈরি করে এবার 2 বা ততোধিক হেড পাওয়ার চান্স, এবার 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, এবার আমরা একটু ধরলাম যে 2 বা ততোধিক হেড পাই আমরা যে সকল নমুনা ক্ষেত্র, সেটা কয়টা বা কোনগুলা সেটা আমরা একটু বের করি। আচ্ছা, তাহলে 2 বা ততোধিক হেড হেড 2 বা ততোধিক হেড আসে এমন নমুনা ক্ষেত্র যে সেট, সেই সেটকে যদি আমরা এ ধরি তাহলে দেখো তো এ কয়টা আছে? 2 বা ততোধিক হেড, এটা 1টা 2টা 3টা 4টা, আর নাই, তার মানে 4টা, তার মানে টোটাল 4টা জিনিস আছে। একটা হচ্ছে হেড হেড হেড, একটা হচ্ছে হেড হেড টেল, তারপর হচ্ছে আমাদের কত? হেড টেল হেড, আর এটা হচ্ছে টেল হেড হেড। তাহলে এবার আমরা এখান থেকে ফাইনালি যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে এই সকল ইনফরমেশন থেকে আমরা লিখতে পারি যে আমাদের টোটাল যে নমুনা ক্ষেত্রগুলা এটা আছে কয়টা? টোটাল 8টা। টোটাল নমুনা ক্ষেত্র আছে 8টা। আর হেড আসার যে নমুনা ক্ষেত্র, সেই হেড আসার নমুনা ক্ষেত্র কয়টা? 4টা। তা টোটাল নমুনা ক্ষেত্রগুলোকে আমরা যদি এন এস দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে 8। আর হেড 2 বা ততোধিক হেড মানে আমাদের এই শর্তের আন্ডারে যারা আছে তাদেরকে যদি আমরা এ ধরি, এটা হচ্ছে 4। তাহলে সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে কত? আর সম্ভাবনা হচ্ছে 4 ভাগ হচ্ছে কি হওয়ার সম্ভাবনা? এই যে এ হওয়ার সম্ভাবনা, তাহলে পি অফ এ হবে। তাহলে এটা হচ্ছে কত? 4 ভাগ হচ্ছে 8, তার মানে হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, এবং এটাই হচ্ছে এটার জন্য অ্যান্সার। তাহলে কাজটা কিন্তু অনেক সিম্পল, খুবই কঠিন না। সো আমাদের এখানে মিক্স করতে পারে, বলতে পারে একটি মুদ্রা একটি ছক্কা। তখন কি করবা? একটা মুদ্রা এবং একটা ছক্কার নমুনা ক্ষেত্রগুলো গুণ করে নমুনা ক্ষেত্রগুলো এভাবে দেখা দিবা। এই হচ্ছে কাজ। সো এই প্রশ্নও তোমরা পারো আমি নিশ্চিতভাবে জানি। এবার আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ লাস্ট নম্বরে, যেটা তোমরা 9 10-এ দেখো নাই। দেখো আমি ছকটা আগে থেকে এঁকে রাখছি যেন তোমাদের সময় না নষ্ট হয়। দৃশ্যকল্প 2-এ ভেদাঙ্ক বের করতে বলেছে। এই ভেদাঙ্ক আমাদের প্রচুর পরিমাণে বের করতে দেয়, এটা প্রচুর পরিমাণে বের করতে দেয়। এই ভেদাঙ্ক বের করার সূত্র কি? ভেদাঙ্ক বের করার সূত্র কি? ভেদাঙ্ক বের করার সূত্র হচ্ছে, ভেদাঙ্ককে আমরা হচ্ছে এই সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করি। এইটাকে আমরা কিভাবে বের করব? সামেশন এফ আই এক্স আই, এই এক্স আই এর উপর স্কোয়ার ভাগ হচ্ছে এন মাইনাস সামেশন এফ আই এক্স আই ভাগ হচ্ছে এন, এই পুরোটার উপরে স্কোয়ার। ঠিক আছে, এই যে মানটা, এটাই হচ্ছে আমাদের ভেদাঙ্কের সূত্র। সো এই সূত্র তোমাকে জানা লাগবে। এবং ভেদাঙ্ক আমাদের প্রচুর পরিমাণে দেয় বিস্তার পরিমাপ ও সম্ভাবনাটা তোমরা আগে দেখে আসছো। বিস্তার পরিমাপ এই অংশটা দেখো নাই। সো এই বিস্তার পরিমাপে আমাদের অল্প কয়েকটা জিনিস আছে। এই কয়েকটা জিনিসের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটাই হচ্ছে কি আমাদের এই ভেদাঙ্ক। সো তোমাদের এই ভেদাঙ্কটা কিন্তু তোমাদের সূত্রটা আগে জানা লাগবে। এবার আসো আমরা ছকটা আঁকি, এখান থেকে ছকটা আঁকবো। তাহলে এখান থেকে যদি ছকটা আঁকি, আমাদের কী কী দেওয়া আছে দেখো। প্রথমত নাম্বার, তো এটা হচ্ছে কি আমাদের শ্রেণী ব্যবধান বা যেটাই বলে না কেন শ্রেণী। তাহলে এখানে নম্বর আছে, আমরা নম্বরই লিখলাম। সো নম্বর কত থেকে আছে? নম্বর আছে 30 থেকে 40। সো 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70,
70 থেকে 80, 70 থেকে 80, আরও আছে কি, ওরে 100 পর্যন্ত আছে, 80 থেকে 90, 90 থেকে 100। এবার দেখো এটা শেষে ছাত্র সংখ্যা মানে হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা বা যেটা আমরা এখানে দেখতেছি ছাত্র সংখ্যা হিসেবে লেখা আছে। ওকে, সো এই ছাত্র সংখ্যাটা কত, ছাত্র সংখ্যাটাও দেওয়া আছে, এটা হচ্ছে 5 7 11, 5 7 11, 14 6 4, 14 6 4 এবং হচ্ছে 3। এবার দেখো এটা ছিল আমাদের এই গণসংখ্যা, এই গণসংখ্যাকে আবার আমরা প্রকাশ করি হচ্ছে এফআই দিয়ে, এফআই দিয়ে। এবার লাগবে হচ্ছে আমার এক্সআই মানে শ্রেণী মধ্যমান, ঠিক আছে, এবার লাগবে কি শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, এইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এক্সআই দিয়ে। দেখো আমি এই সংখ্যাগুলো এখানে লিখতেছি, এটা হচ্ছে আমাদের এফআই, এটা হচ্ছে আমাদের এক্সআই, একটু ছোট হয়ে গেল, এটা হচ্ছে আমাদের এফআই এক্সআই, আর এটা হচ্ছে আমাদের এফআই এক্সআই এর উপরে স্কয়ার। এবার দেখো যেটা করতেছিলাম আমরা মানগুলো বসাচ্ছিলাম, এবার এক্সআইটা কিভাবে পাবো, এই যে শ্রেণী দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, 30 এবং 40 যোগ করলে কত হয় 70, 70কে 2 দিয়ে ভাগ করলে 35, তার মানে এইটা হবে 35। ঠিক একই রকমভাবে এখান থেকে পাবো হচ্ছে আমাদের 45, এখান থেকে 55, এখান থেকে 65, তারপরে 75, 85, 95 হয়ে গেল। এবার বাকিটা হচ্ছে ক্যালকুলেশন করতে হবে আমাদের এফআই এবং এক্সআই, এগুলো গুণ করতে হবে, গুণ করে এইখানে বসাইতে হবে, সেজন্য আমার কাছে একটা ক্যালকুলেটর অবশ্যই লাগবে। ওকে, তাহলে এইখান থেকে আমাদের 5 গুণ হচ্ছে 35, তাহলে এটা হবে 175, এটার সাথে আবার যদি 35 গুণ করি, আবার যদি 35 গুণ করি তাহলে আমি পেয়ে যাব এইটা, ঠিক আছে, সো একবারে করে যাবা তাহলে সুবিধা হবে। আচ্ছা তারপরে আবার দেখো 45-এর সাথে গুণ করব 7, তাহলে আসবে 315, এটার সাথে আবার গুণ করতে হবে 45, তাহলে হবে 14175। ওকে, তারপরে 11-র সাথে গুণ করতে হবে 55, তাহলে হবে 605, এটার সাথে আবার গুণ করতে হবে 55, তাহলে আসবে 33275। তারপরে হচ্ছে আমাদের 14-র সাথে 65, 14 গুণ 65, তো এখান থেকে আসবে 910, এটার সাথে গুণ করতে হবে আবারও 65, তাহলে 59150। ওকে, তারপরে 6-এর সাথে 75, তাহলে আসবে 450, এটার সাথে আবারও গুণ করতে হবে 75, তাহলে আসবে 33,750। ওকে, তারপরে হচ্ছে 4 গুণ 85, তাহলে আসবে 340, এইটার সাথে আবারও 85, তাহলে আসবে 2828900। তারপরে লাস্ট ওয়ান 3 ইন্টু 95, 285, এবং এটার সাথে গুণ করতে হবে হচ্ছে আমাদের আবারও হচ্ছে 95, তাহলে এখান থেকে আসবে 2727075। তাহলে আমাদের মোটামুটি ক্যালকুলেশন কমপ্লিট। এবার হচ্ছে আমাদের মান বসানো পালা। মান বসাবো না, মান বসানোর আগে আরেকটু ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে আমাদের এন বলতে কি বোঝায়, এই গণসংখ্যাগুলোর যোগফল। সো গণসংখ্যাগুলোর যোগফল এখানে দেখো বলাই আছে 50 জন ছাত্র, সো তোমার কষ্ট করে বেকার খেটে এগুলো যোগ করা দরকার নাই, ডিরেক্ট এটা হচ্ছে 50। এরপরে এফআই এক্সআই এর যে যোগফল এটা লাগবে, তাহলে এটা হচ্ছে সামেশন, এই যে এখানে লিখলাম সামেশন এফআই এক্সআই, যোগফল কিভাবে প্রকাশ করে সামেশন দিয়ে। আচ্ছা এবার এগুলো আমার যোগ করতে হবে, এটা যোগফলটা আমি একবারেই তোমাদেরকে বলে দেই, এখান থেকে টোটাল যোগফলটা আমার আসবে হচ্ছে 3080, ঠিক আছে, 3080। তারপরে সামেশন এফআই, এটা একটু উপরে লিখি কারণ জায়গা হবে না, এটা হচ্ছে সামেশন এফআই এক্সআই স্কোয়ার, এইটার মান কত, এইটার মান এখান থেকে তোমাদের আসবে হচ্ছে টোটাল আসবে 2,02,450, এটা আসবে 2,02,450। তোমাদের সময় বাঁচায় দিলাম। এবার আসো, এবার এই মানগুলো আমরা এখানে বসায় দিব। সো সামেশন এফআই এক্সআই স্কোয়ার প্রথমে এই যে এটা, সো এইটা হচ্ছে এখানে 2,02450, এটাকে ভাগ দিব 50 দিয়ে, এরপরে বিয়োগ করব হচ্ছে 3080, ভাগ দিব হচ্ছে 50 দিয়ে, এবার এইখান থেকে যে মানটা আসবে সেটাকে করব কি স্কয়ার। এবার এই ক্যালকুলেশনটা যদি তোমরা করো, এখান থেকে
আমি ডিরেক্টই তোমাদের অ্যান্সারটা বলি। এটার জন্য আমাদের ডিরেক্ট এখান থেকে মানটা আসবে হচ্ছে 254.44। ওকে, এখান থেকে 254.44 এবং এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য অ্যান্সার। তাহলে আমাদের ওই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমরা গড় নির্ণয় করছো, ওই যে জিনিসগুলো করছো ওইগুলোর তুলনায় এটা কিন্তু অনেক সহজ। জাস্ট ছকটা আঁকো, FI/XI দিয়েই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা থেকে একটা প্রশ্ন যদি হয় তাহলে প্রশ্ন প্যাটার্নটা কীরকম হতে পারে সেটা তোমরা জেনে ফেললা। সো তোমরা আমাদের এই সিকিউ সিরিজে প্রথম দিক থেকে অনেক ভালো, অনেকেই রেসপন্স করতেছো এবং এই সময়ে এসে আবার তোমাদের রেসপন্স কিছুটা কমে গেছে। বাট তোমাদের এইচএসসি পরীক্ষার আবার হচ্ছে কিছুদিন পিছিয়ে গেছে। সো এটা নিয়ে অলরেডি কথা বলেছি, বাট এইখানে এই শর্ট ভিডিওতে আর কথা বলবো না। শুধু এটাই বলতেছি জাস্ট যে এই ভিডিওগুলোর গুরুত্ব শুধুমাত্র এইচএসসি পরীক্ষার এক্সাম হলে যা বুঝতে পারবা, ঠিক আছে? সো যা পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি সেভাবে একটু নেওয়ার ট্রাই করো। 50টা সিকিউ আমার সাথে করে যাও, তোমাদের নোটগুলো ম্যাথ ভাইয়ের গ্রুপে একটু শেয়ার করে দাও, তাহলে দেখবা যে তোমার অবশ্যই এইচএসসি পরীক্ষায় একটা ভালো একটা ফিডব্যাক এই সিরিজ থেকে তোমরা পাবা। ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে দেখা হবে আবার আমাদের পরবর্তী সিকিউতে, অর্থাৎ সিকিউ নাম্বার 9-এ। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।